দূরের এবং কাছের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আসো এই করোনার মধ্যে দিয়ে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আমি শিশির কুমার বিশ্বাস, সরকারি প্রধান শিক্ষক, নবদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়। আজ আমাদের সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, তোমরা কখনো দেখেছো ছোটবেলায় তোমাদের মা, বাবা, দাদা অথবা দাদি সঙ্গে স্থানীয় কোনো স্কুল, কলেজ অথবা মাদ্রাসার মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, থাকে না? থাকে। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, তারা কি করে জানো? ভোট দেয়। ওই ভোট দেয়কে আরেকটা ভালো বাংলা ভাষায় বলা হয় কি জানো? কি? নির্বাচন। এটা সবাই তাহলে কি হয়? সারিবদ্ধভাবে ভোট দেয় এবং এটাকে বলা হচ্ছে নির্বাচন। ওকে বন্ধুরা, তাহলে আজ আমরা বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। নির্বাচন কি তোমরা বলতে পারো? না? তাহলে মনোযোগ দিয়ে শোনো শিক্ষার্থীরা। এই নির্বাচন হচ্ছে আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হচ্ছে নির্বাচন। এই ব্যবস্থায় নাগরিকরা একাধিক প্রার্থীর মধ্যে তাদের নির্বাচিত এবং পছন্দ প্রতিনিধি বেছে নেয়। এই বেছে নেওয়ার ব্যাপারটি হয় গোপন ভোটের মাধ্যমে। কিভাবে হয়? গোপন ভোটের মাধ্যমে। ভোটের ফলাফলে জয়ী প্রার্থীরা স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সরকার গঠন করে। জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে সরকার গঠন করে। আমাদের দেশে দেখো ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাচন, পৌরসভা, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সরকার এবং জনগণের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে। কি করে? এই নির্বাচন জনগণ এবং সরকারের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করা গেলে কোনো দেশের গণতন্ত্রের প্রাথমিক শর্ত পূরণ হয়। এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি পাইব? আমরা কি কি সম্পর্কে জানতে পারবো? নির্বাচনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, নির্বাচনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, আর নির্বাচন পদ্ধতি সম্পর্কে বলতে পারবো। এখন আসি আমরা পাঠ 1। পাঠ 1 নিয়ে আলোচনা করি। পাঠ 1, এখানে নির্বাচনের ধারণা। প্রথমত আসছে নির্বাচনের ধারণা। আমরা একটু ধারণা দিয়েছি নির্বাচনের ধারণা। সাধারণত নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি, যার মাধ্যমে দেশের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকরা তাদের প্রতিনিধি নির্বাচন করে। অন্যভাবে বলা যায় যে নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া। কেমন প্রক্রিয়া? সাংবিধানিক প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে।
এবং তাদের নির্বাচিত প্রতিনিধি বাছাই করে। এটাই হচ্ছে নির্বাচন। তাহলে আমরা কি বলতে পারি, নির্বাচন হচ্ছে কি এমন একটা প্রক্রিয়া বা পদ্ধতি, এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত নাগরিকরা তাদের প্রতিনিধি বাছাই করে। অন্যভাবে বলা যায় নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য প্রার্থী বা প্রতিনিধি বাছাই করে। এই হলো নির্বাচনের ধারণা। এবার আসি আমরা নির্বাচনের প্রয়োজনীয়তা। তোমরা কি মনে করো নির্বাচন প্রয়োজনীয় আছে? নির্বাচনের প্রয়োজনীয়তা, নির্বাচনের প্রয়োজনীয়তা অবশ্যই নির্বাচনের প্রয়োজনীয়তা আছে। একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই নির্বাচনের প্রয়োজনীয়তা আছে। আর এই নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়, নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়। এজন্য জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হয়। প্রতিনিধিরাই তাদের হয়ে শাসন পরিচালনা করে। করে প্রতিনিধিরা তাদের হয়ে শাসন কার্য পরিচালনা করে। এই প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে। কিসের মাধ্যমে? জনগণের অংশগ্রহণের মাধ্যমে এবং ভোট প্রদানের মাধ্যমে। শুধু অংশগ্রহণ করলে হবে না, ভোট প্রদান করতে হবে। ভোট প্রদান করতে হবে। ভোট দিয়ে জনগণ কেবল তাদের প্রতিনিধি নির্বাচন করে না, কিরকম শাসন ব্যবস্থা তারা চায় সে সম্পর্কে তাদের মতামত প্রকাশ করে। সেদিক থেকে আধুনিক রাষ্ট্র নির্বাচনের কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বে যত রকম শাসন ব্যবস্থা প্রচলিত আছে তার মধ্যে গণতন্ত্রকে সর্বোত্তম শাসন ব্যবস্থা বলে বিবেচনা করা হয়। আর নির্বাচনই হলো গণতন্ত্রের ভিত্তি। নির্বাচনই হলো গণতন্ত্রের ভিত্তি। গণতন্ত্রের মূল কথা হলো নাগরিক বা জনসাধারণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। আর নির্বাচন হলো জনমত প্রকাশের প্রধান ও নীতিসম্মত প্রক্রিয়া। কি হলো? নির্বাচন হলো জনমত প্রকাশের প্রধান এবং নীতিসম্মত যে প্রক্রিয়া। সুতরাং এই নির্বাচন ছাড়া গণতন্ত্র চলতে পারে না। অতএব আমরা বলতে পারি একটা আধুনিক রাষ্ট্রে অবশ্যই নির্বাচনের প্রয়োজনীয়তা আছে। তাহলে আমরা কি পেলাম? নির্বাচনের ধারণা এবং নির্বাচনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। নির্বাচনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, নির্বাচনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারলাম। এবার এসো আমরা আসি নির্বাচন পদ্ধতি। নির্বাচন এবং নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি নির্বাচন পদ্ধতি। নির্বাচন পদ্ধতি যে প্রকার ধাপে, যে কয় ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয় তাকে বলা হয় পদ্ধতি। নির্বাচন পদ্ধতি। নির্বাচন পদ্ধতি প্রধানত দুই প্রকার। দুই প্রকার। এক নম্বর আছে প্রত্যক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন
2 নম্বর আছে পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন বা পরোক্ষ নির্বাচন। সর্বপ্রথমে আমরা আসি প্রত্যক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে? যখন নাগরিকরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি বলা হয়। জনগণ সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি বলা হয়। আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি মাধ্যমে হয়ে থাকে। এছাড়া স্থানীয় সরকার বলতে যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা বা সিটি কর্পোরেশন নির্বাচন, এরপরে আসি কাউন্সিলর বা মেয়র, এরপরে জনগণ, এগুলো হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। ওদের প্রত্যক্ষ নির্বাচনটা আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি জনগণ তারা সরাসরি ভোট দানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে, যে প্রক্রিয়ার মাধ্যমে তাকে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি বলা হয়। এবার আসি পরোক্ষ নির্বাচন পদ্ধতি। পরোক্ষ নির্বাচন পদ্ধতি পরোক্ষ নির্বাচন পদ্ধতি হয় আবার দুই ধাপে। এই পদ্ধতিতে নাগরিকরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করে না। কি করে? প্রথমত এখানে নির্বাচনটা দুই ধাপে। কয় ধাপে হয়? দুই ধাপে। প্রথমে নাগরিকরা সরাসরি ভোট প্রদানের মাধ্যমে জাতীয় সংসদের সদস্য নির্বাচন করে। নাগরিকরা ভোট দানের মাধ্যমে সর্বপ্রথমে জাতীয় সংসদের সদস্য নির্বাচন করে। এরপরে সেই প্রতিনিধিরাই ভোট দিয়ে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন এর পরোক্ষ পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। যেমন আমাদের দেশের রাষ্ট্রপতি ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হন না। সাধারণত নির্বাচনের সময় নাগরিকরা ভোট দিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচন করে। এই নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে। একইভাবে জাতীয় সংসদে সংরক্ষিত যে 50টি মহিলা আসন আছে তারা এদের মাধ্যমে নির্বাচিত হন না। জনগণের সরকারি ভোটের মাধ্যমে নির্বাচিত হন না। এই সংসদ সদস্যরা তাদের ভোটের মাধ্যমে এই মহিলা সদস্যদের নির্বাচিত করে। এইভাবে পরোক্ষ নির্বাচন সৃষ্টি হয়ে থাকে। আমরা কি পেলাম? নির্বাচন। এবার নির্বাচনের পর্যন্ত জানতে পারলাম। এবারে নির্বাচন পদ্ধতি দুই ধরনের, সেই দুই ধরনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা একটা চকের মাধ্যমে এই নির্বাচন পদ্ধতিটা একটু ব্যাখ্যা করি, তাহলে তোমরা আরো সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝতে পারবে। প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি দেখো, ভোটদাতা সরাসরি ভোট প্রদান। সরাসরি ভোট প্রদান করার মাধ্যমে তারা নির্বাচিত প্রতিনিধি
বাছাই করে সরাসরি ভোট প্রদানের মাধ্যমে। কিভাবে? সরাসরি ভোটদাতা, যে ভোটার তাকে বলা হয় ভোটদাতা। এই ভোটদাতা সরাসরি ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি বাছাই করে। এটা হচ্ছে প্রত্যক্ষ। আর পরোক্ষ ভোটদাতা প্রথম পর্যায়ে মধ্যবর্তী সংস্থা নির্বাচন করে। মধ্যবর্তী সংস্থা বা প্রতিনিধি এটা হচ্ছে প্রথম পর্যায়। আর দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায় চূড়ান্ত প্রতিনিধি। চূড়ান্ত প্রতিনিধি। তাহলে আমরা দেখি এবার প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি আর পরোক্ষ নির্বাচন পদ্ধতি। প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে আমরা প্রথমত কি দেখছি? ভোটদাতা। ভোটদাতা সরাসরি অংশগ্রহণ করছে। ভোটদাতা সরাসরি ভোট প্রদানে অংশগ্রহণ করে একটা নির্বাচিত প্রতিনিধি তৈরি করছে। তারা একটা নির্বাচিত প্রতিনিধি তৈরি করছে। এটাই হচ্ছে প্রত্যক্ষ ভোটদান পদ্ধতি। আর পরোক্ষ ভোটদান পদ্ধতিটা কি আছে? ওই ভোটদাতা একটা মধ্যবর্তী সংস্থা বা প্রতিনিধি নির্বাচন করছে। আমরা আগে দেখছি এই ভোটদাতা প্রথমে কি করছে? সংসদ সদস্য, শাসনের সংসদ সদস্য, 30 জন সদস্য প্রতিনিধি সংস্থা বা প্রতিনিধি নির্বাচন করছে প্রথম পর্যায়ে। এইবার এই প্রতিনিধিরা দ্বিতীয় পর্যায়ে এসে আবার ভোটের মাধ্যমে তারা একটা চূড়ান্ত প্রতিনিধি তৈরি করছে। চূড়ান্ত প্রতিনিধি বাছাই করছে বা তৈরি করছে। এটাই হচ্ছে পরোক্ষ নির্বাচন পদ্ধতি। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম এই যে নির্বাচন পদ্ধতি দুই ধরনের, একটা প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে জনগণ বা ভোটদাতা সরাসরি ভোটের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচিত করেন, এই নির্বাচনই হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি। আর পরোক্ষ পদ্ধতি হচ্ছে ওই প্রতিনিধিরা তারা প্রথম পর্যায়ে একটা মধ্যবর্তী সংস্থা বা প্রতিনিধি নির্বাচন করছে। দ্বিতীয় পর্যায়ে ওই প্রতিনিধি বা সংস্থা পরবর্তীতে তারা ভোটের মাধ্যমে একটা চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করছে। এটাই হচ্ছে পরোক্ষ নির্বাচন পদ্ধতি। পরোক্ষ নির্বাচন পদ্ধতি। এর হলো আমাদের পার্ট 1 শেষ হলো। পার্ট 1 এ আমরা কি পেলাম? নির্বাচনের ধারণা, নির্বাচনের প্রয়োজনীয়তা আর নির্বাচন
পদ্ধতিটাকে দুই ভাগে ভাগ করা যায় সেই দুই ভাগ নিয়ে আলোচনা করলাম চকের মাধ্যমে। এবার পার্ট 2-তে আসি আমরা। পার্ট 2-তে আসি বাংলাদেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন। বাংলাদেশে জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন। বাংলাদেশে জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন। নির্বাচন দুই প্রক্রিয়ায় হয়ে থাকে, এটা স্থানীয় পর্যায়ে, এটা হচ্ছে জাতীয় পর্যায়। সর্বপ্রথমে আমরা আসি জাতীয় পর্যায়ে নির্বাচন। প্রথমত আসি জাতীয় পর্যায়ে নির্বাচন। জাতীয় পর্যায়ে নির্বাচন বাংলাদেশে জাতীয় পর্যায়ে নির্বাচন সাধারণত তিন ধরনের অনুষ্ঠিত হয়ে থাকে। জাতীয় পর্যায়ে নির্বাচন সাধারণত তিন ধরনের অনুষ্ঠিত হয়ে থাকে। এক আছে জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, নির্বাচন ও গণভোট। গণভোট এই জাতীয় পর্যায়ে আমরা এই তিন ধরনের নির্বাচন দেখতে পাই। প্রথমত কি জাতীয় পর্যায়ে নির্বাচন, বাংলাদেশে আইনসভার নাম হচ্ছে কি জাতীয় সংসদ। এর সদস্য সংখ্যা কত? 350 জন। দেশব্যাপী সকল প্রাপ্তবয়স্ক নাগরিকরা, দেশব্যাপী সকল প্রাপ্তবয়স্ক নাগরিকরা সরাসরি ভোটের মাধ্যমে জাতীয় সংসদের 300টি আসন, জাতীয় সংসদের 300টি আসন, 300টি আসনের সদস্য নির্বাচিত হয়। বাংলাদেশের নাগরিকরা সরাসরি ভোট দানের মাধ্যমে এই যে জাতীয় সংসদের 300টি আসন এটা তারা নির্বাচিত করে। এই পরবর্তীতে কি এই নির্বাচিত সদস্যগণই আবার নিজেরা ভোট দিয়ে জাতীয় সংসদে 50টি সংরক্ষিত মহিলা, পরবর্তীতে এই 300 জন সদস্য এরা আবার তাদের মধ্য থেকে সরাসরি ভোটের মাধ্যমে কি নিজেরাই ভোট দিয়ে জাতীয় সংসদে যে 50টি সংরক্ষিত মহিলা আসন আছে, 50টি সংরক্ষিত মহিলা আসন আছে, এই মহিলা আসনের গুলো তারা নির্বাচিত করেন। এলাকা ভিত্তিক নির্বাচন হলেও জাতীয় সংসদের 350 জন সদস্যই সমগ্র দেশের প্রতিনিধিত্ব করেন। তারাই দেশের জন্য আইন প্রণয়ন করেন এবং অন্যান্য বিধি নির্ধারণী সিদ্ধান্ত নেন। জাতীয় সংসদের সদস্যদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে সরকার গঠিত হয়। এসব দিক থেকে বিবেচনা করলে এটি জাতীয় সংসদের সব থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই জাতীয় পর্যায়ে এটাই আছে জাতীয় পর্যায়ে নির্বাচনের মধ্যে এই জাতীয় সংসদ নির্বাচন এটা হচ্ছে সব থেকে বড় ধরনের নির্বাচন। এরপরে 2 নম্বরে আছে রাষ্ট্রপতি নির্বাচন। এই বাংলাদেশের এই রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় পর্যায়ে নির্বাচনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন এটা হয়ে থাকে কোন পদ্ধতিতে? পরোক্ষ পদ্ধতির মাধ্যমে। পরোক্ষ পদ্ধতির
মাধ্যমে, পরোক্ষ পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। আমরা দেখি রাষ্ট্রপতি নির্বাচনও আমাদের একটি জাতীয় পর্যায়ে নির্বাচন, যদিও এই নির্বাচনটি প্রত্যক্ষ নয়, পরোক্ষ পদ্ধতিতে হয়ে থাকে। এতে দেশের প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের ভোটের মাধ্যমে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যগণ ও জনপ্রতিনিধিরাই ভোট দিয়ে 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচন করে। তাহলে পরোক্ষ পদ্ধতির মাধ্যমে এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিভাবে? আমরা আগেই দেখেছি যে পরোক্ষ পদ্ধতির মাধ্যমে এই রাষ্ট্রপতি নির্বাচন হয়। সর্বপ্রথম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন জনগণের ভোটের মাধ্যমে। এইবার ওই জাতীয় সংসদের সদস্যরাই তাদের মধ্য থেকে ভোট দানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করে। এর মেয়াদ কত বছর? রাষ্ট্রপতি নির্বাচনের মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছর পরে পরবর্তী আবার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এরপরে আরেকটা জাতীয় পর্যায়ে নির্বাচন হচ্ছে গণভোট। গণভোটটা কি আমরা জানি না, আমরা কখনো দেখিনি গণভোট কি। দেশের গুরুত্বপূর্ণ বিষয় নীতি নির্ধারণী নির্ণয়ের সময় এই গণভোট, সরকার গণভোটের ব্যবস্থা করেন। গণভোটটা কেমন? যে এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে জনগণ এই ভোটটাকে জনগণ এই সরকারকে চায় কি না, হ্যাঁ অথবা না, ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। হ্যাঁ অথবা না, এই কোনো ব্যালট ছাড়াই, হ্যাঁ অথবা না, এই দুইটা পর্যায়ের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, যেদিকে ভোট বেশি পড়বে সেই দিকে হবে। যদি হ্যাঁ হয় তাহলে এই সরকার থাকবে, আর যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে এই সরকার বাতিল বলে গণ্য হবে। পরবর্তীতে আবার নির্বাচনের মাধ্যমে, তবে এই নিয়মটা জাতীয় সংসদের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই নিয়মটা বাতিল হয়েছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এখন গণভোট প্রচলিত আছে। তাহলে ধন্যবাদ বন্ধুরা, আজকে জাতীয় পর্যায়ে নির্বাচন পর্যন্ত আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। এবার তোমাদের বাড়ির কাজটা তোমরা লিখে নাও, তোমাদের পরবর্তী ক্লাসে বাড়ির কাজটা অবশ্যই তৈরি করে নিয়ে আসবে। তোমার দেখা যে কোনো একটি নির্বাচনের বিবরণ দাও। তোমার দেখা যে কোনো একটি নির্বাচনে বর্ণনা দাও। সংক্ষেপে তোমরা যত সংক্ষেপে পারো এটা লিখে নিয়ে আসবে। বাড়ির কাজ তোমার দেখা যে কোনো একটি নির্বাচনে বর্ণনা দাও। ওকে বন্ধুরা, ভালো থাকো, যে যেখানে থাকো সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।